my gun. When you see me, you better run. What's up, my brother? Hello, welcome to my channel Highway Hunt, and I am your host again, Rudra. Basically, আজকের ট্যুর হচ্ছে ঢাকা টু পাবনা। তাই খুব সকাল সকাল রওনা দিয়ে ফেলছি। যাব হচ্ছে পাবনা পর্যন্ত। এখন আমি বেরোয় গেছি, আমি আছি হচ্ছে এটাকে বলে কলেজ গেট পার হয়ে সামনে হচ্ছে শ্যামলী, দেন কল্যাণপুর, সাভার দিয়ে চলে যাবো পাবনার উদ্দেশ্যে। তো এখন বাজে সকাল 8টা, বের হয়ে গেলাম বাইক নিয়ে। আশা করি জ্যাম পাবো না। কুষ্টিয়া এবং পাবনা হচ্ছে এপাশ ওপাশ। আপনার এই পাশের যে ব্রিজটা আছে, হার্ডিং ব্রিজ যেটাকে বলা হয়, তার এই পাশ হচ্ছে কুষ্টিয়া লালন সাইজির মাজার, ওই পাশে হচ্ছে হার্ডিং ব্রিজ পার হয়ে গেলে ওই পাশে পাবনা। তো আমার টার্গেট রয়েছে যে আমি অ্যাকচুয়ালি দুটো জিনিস দেখব। লালন সাইজির মাজার সেটা অবশ্যই ভালো করে ঘুরে দেখবো, যেহেতু আমি নিজে শিল্পমনা মানুষ, আমার গান বাজনা অনেক পছন্দ। তাই অবভিয়াসলি আমি ভালো করে এক্সপ্লোর করব লালন সাইজির মাজারটা। তারপর ওপারে চলে যাব হার্ডিং ব্রিজ দেখার জন্য, এবং হয়তো আজকে থাকবো ওখানে গিয়ে। পরে ঈশ্বরদীতে যে হচ্ছে বিয়ের অনুষ্ঠান, সেটা কমপ্লিট করে 2-3 দিন পরেই ঢাকা আবার ব্যাক করব। তো চলুন আমার সাথে, আজকে ট্যুর হবে পাবনাতে। হুমায়ুন আহমেদের একটা উপন্যাস পড়েছিলাম, তার মধ্যে বলেছিল যে কার্বোরেটর মানুষের হোক অথবা মোটরসাইকেলের, দুটাই ঠিক রাখার জন্য, তাতে জীবন অনেক সুন্দর হয়। তো দিন যত যাচ্ছে, বন্ধু বান্ধবের সম্পর্ক যেটাকে বলি বা হচ্ছে সময়, সেটা দ্রুত কেন জানি কমে যাচ্ছে, এটা একটা বিষয়। সেকেন্ড যে বিষয় ফলো করছি, যে এখন সময়ের খুব অভাব। অনেকেই আসলে সময় পাচ্ছে না, বন্ধু বান্ধব যারা আছে। তার মধ্যে দিয়েও আসলে আমি চাই আমার নিজের লাইফটাকে এনজয় করতে, মোটো ব্লগিং করতে, ঘুরতে, সেটাই চেষ্টা করে যাচ্ছি। আমি এর আগে যমুনা ব্রিজে গিয়েছিলাম, সেটা হচ্ছে যখন রংপুরে যাই, রংপুর যাওয়ার সময়। এরপর আর যমুনা ব্রিজ আসলে আসা হয় নাই, এবং তখন রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ ছিল। এখন যে অবস্থাটা হচ্ছে যে রাস্তার ম্যাক্সিমাম কাজ শেষ, মানে সুন্দর একটা রাস্তা হয়ে গেছে, বাট ওই সময় রাস্তার অবস্থা এতটা খারাপ ছিল। আর আমার মনে আছে আমি রংপুর গেছিলাম, আমার প্রায় 14-15 ঘন্টা লাগছিল। মানে এতটা ভাঙা রাস্তা, না গাড়ি টানতে পারতেছিলাম। তো সেই তুলনায় এখন রাস্তা যথেষ্ট ভালো। দিনের বেলা রাইড করতে কিন্তু একটু গরম লাগে। তো মজার বিষয় হচ্ছে এত স্পিডে রাস্তা থাকার কারণে গাড়ি টানতেছি, তো গরমটা আসলে ফিল হচ্ছে না।
যমুনা পার হওয়ার সময় একটা জিনিস চোখে পড়লো, একটা ট্রেন যাচ্ছিল। মানে এত সুন্দর লাগতেছিল দেখতে যে এক পাশে আমাদের ব্রিজ রয়েছে, ব্রিজ দিয়ে আমি যাচ্ছি এবং ডান পাশে ট্রেন যাচ্ছে। জাস্ট দৃশ্যটা দেখার মতন ছিল। তো প্ল্যান মাফিক প্রথমে আমরা হচ্ছে পাবনা যাব না, ঈশ্বরদীর এই পাশটা যেটা বললাম যে কুষ্টিয়া লালন সাইজির মাজার যাব এবং দেন হচ্ছে হার্ডিং ব্রিজের নিচ থেকে ঘুরে তারপর ওই পাশে পাবনাতে যাব। তো ফার্স্টেই ওইটা হচ্ছে চিন্তা ভাবনা করে রেখেছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে আমি আসলে কুষ্টিয়াতে, যেটাকে বলছে লালন শাহী মাজার যেটাকে বলে, তো সেখানে গিয়ে কথা হচ্ছে। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। এই সেই কুষ্টিয়ার বিখ্যাত লালন সাইজির মাজার, যেটা হচ্ছে কুষ্টিয়ার মানুষের সবচেয়ে শীর্ষে রয়েছে জায়গাটা দর্শনীয় স্থানের মধ্যে। সাইজির মাজারটি মূলত 1890 সালে উনি যখন মারা যান, তার সমাধি করার পরে এই তার যে ভক্তরা ছিলেন তারা এই মাজারটি স্থাপন করেছিল। সো আমি ট্রাই করব সাইজির মাজারের আশেপাশে যতটুকু জায়গা কভার করা যায় ততটুকু ভিডিও ফুটেজ করে দেখানোর জন্য। লালনের যে নিজস্ব গানগুলো রয়েছে সেগুলো মূলত 19 শতকের দিকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। যেটা জনশ্রুতিতে জানা যায়, তার শরীরে কুষ্ঠরোগ দেখা দেয় এবং সেই জন্য তাকে ভেলার মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে এই ঘাটে এসেই তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন এবং লালনকে প্রথম কিন্তু দেখেছিলেন মলম শাহ এবং এই মলম শাহর কাছে থেকেই পরবর্তীকালে লালন হয়ে উঠেছিলেন লালন সাইজি। তিনি মানব ধর্ম নিয়ে অসংখ্য গান রচনা করেছিলেন, যেগুলো বর্তমান প্রজন্ম আমরা খুব ভালো করে জানি এবং তার সম্পর্কে জানার জন্য এই লালন সাইজির আস্তানাতে একটি একাডেমিক ভবন তৈরি করা হয়েছিল। তার যত ধরনের গান রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা, বা কেউ যদি তার সম্পর্কে থিসিস করতে আসে সেই সম্পর্কে এখান থেকে কিন্তু তারা জানতে পারে। এবং এই একাডেমির আরেকটা কাজ হচ্ছে যে লালনের যত গান আছে সেগুলো সংরক্ষণ করার সাথে সাথে তিনি যে মানব ধর্ম প্রচার করেছিলেন, মানবতার বিষয়টা সবার কাছে তুলে ধরা।
এবং এই মাজারের পাশে যে একটি বড় মাঠ রয়েছে, এখানে লালনের তিরোধান দিবসের একটি মেলা হয় এবং তিরোধান দিবস সম্পর্কে এখানে কিন্তু একটা অনুষ্ঠানও হয়ে থাকে এবং অনেক সময় এখানে কনসার্টও করা হয় হার্ডিং ব্রিজ দেখার জন্য। তো তার আগে হচ্ছে আমরা অবশ্যই লালন শাহর যে সেতুটি রয়েছে সেটি পার করব এবং তারপরে হচ্ছে আমরা দেখব হার্ডিং ব্রিজ। তো লালন শাহ সেতু দেখার পরে এখন নেক্সট প্ল্যান হচ্ছে হার্ডিং ব্রিজের নিচে যাওয়া। চলে আসছি সেই পাকশির রেলওয়েতে এবং এই যে রেলটা যাচ্ছে এটা হার্ডিং ব্রিজের উপর দিয়ে মূলত যায়। তো এই ব্রিজটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সবচেয়ে পুরনো ব্রিজ যেটা দিয়ে রেল চলাচল করে। তো এই হার্ডিং ব্রিজের পাশ দিয়ে কিন্তু একটি রাস্তা চলে গেছে, এটা বর্তমানে বন্ধ করে দিছে। এখানে প্রচুর দুর্ঘটনা ঘটে, শুধু এই কারণে এটা টোটালি বন্ধ করে দিছে। এবং এখান থেকে কিন্তু রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটাও আপনি দেখতে পারবেন। এটা হলো মূলত পাকশির রেলওয়ের যে স্টেশন সেটা, এবং এটা ওই ব্রিটিশরাই তৈরি করেছিল, সেটা এইভাবেই রয়েছে। এবং স্টেশনের পাশেই কিন্তু একটি আন্ডারপাস করেছে, আসলে আন্ডারপাসটা দেখার মতো। দিনের শেষে সবচেয়ে সুন্দর হচ্ছে এই সানসেটটা, যেটা এখন অবাক করা বিষয়, আমি ভাবিনি সানসেটটা এইভাবে দেখতে পারবো, সেজন্য একটু এটার ভিউ নিলাম। এবং মজার বিষয় হচ্ছে এই সেই পদ্মা নদী, সেই পদ্মা নদীর উপরে কিন্তু আমরা সানসেটটা দেখতে পাচ্ছি। হার্ডিং ব্রিজের নিচে ছোট ছোট কিছু রেস্তোরাঁ তৈরি হয়েছে, আপনারা বিকালের খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আর অবভিয়াসলি সানসেটটা খুব সুন্দর করে উপভোগ করব নদীর উপরে বসে, দেন হচ্ছে আমি পাবনার দিকে চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে, নেক্সট আবার কোনো ব্লগে আমি আবার হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।